হ্যালো ছোট্ট ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। অনেকদিন পর এবার বৃত্তি পরীক্ষা হতে যাচ্ছে, তাই তো? তো বৃত্তি পরীক্ষা নিয়ে কিন্তু শুরুর দিকে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল যে কিভাবে বৃত্তি পরীক্ষা হবে, কোন প্রক্রিয়ায় পরীক্ষা হবে, প্রশ্নের প্যাটার্ন কেমন থাকবে, বা সবকিছু মিলে একটু শুরুর দিকে আমরা সবাই একটু কনফিউশনে ছিলাম যে যে কিভাবে পরীক্ষা হবে, কোন প্রক্রিয়ায় পরীক্ষা হবে, এটা সেটা নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি ছিল শুরুর দিকে। কিন্তু আমার মনে হয় দেখতে, দেখতে হচ্ছে আমরা একেবারেই এই বছরের শেষ পর্যায়ে, এবং আমি কি বলবো? তোমরা কিন্তু মোটামুটিভাবে যার, যার জায়গা থেকে প্রস্তুতি একেবারে গুছিয়ে ফেলেছো। তোমাদের প্রস্তুতি মোটামুটিভাবে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করছি। এখন আসলে আমরা শিখর পক্ষ থেকে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের যেটুকু দিক নির্দেশনা দেওয়ার আছে, যেটুকু পড়ানোর আছে, যেটুকু তোমাকে একটু আরেকটু দেখিয়ে দেওয়ার আছে, আমি বা আমরা সেই উদ্দেশ্যে কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি, তাই না? তো কিছুদিন পরে পরীক্ষা। আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো ভাইয়ারা, যে কে কি পড়লো, কে কতটা পড়েছে। আমার ওই বন্ধু মনে হয় অনেক বেশি পড়েছে, আমি অনেক কম পড়েছি। এই যত চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করছে, তোমরা এই চিন্তা ভাবনাগুলো ভাই একটু মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার উচিত হবে এই মুহূর্তে তুমি যেটুকু পড়েছো, যা পড়েছো, এইটা একেবারে শেষ পর্যায়ে তুমি একটু রিভিশন দেওয়ার চেষ্টা করো। বুঝতে পেরেছো? পরীক্ষার আগে তুমি যদি একটা ভালো রিভিশন দিয়ে কমপ্লিট করতে পারো, দেখা যাবে যে পরীক্ষায় তুমি অন্য অনেকের থেকে এগিয়ে থাকবে। ঠিক আছে? সো কে পড়েছে, কম পড়েছে, কে বেশি পড়েছে, কে কি করেছে, এত কিছু আসলে দরকার নাই। ঠিক আছে? তো তোমরা একটু কমেন্ট বক্সে একটু জানাও তো। তোমাদের তো মোটামুটি পরীক্ষার একেবারে কাছে চলে আসছে। একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানাও তো এই মুহূর্তে কি অবস্থা। সবাই কি পারবা? পারবা তো? সবাই কি মোটামুটি কনফিডেন্স আছে তো? মানে তোমার এই মুহূর্তে কনফিডেন্স লেভেলটা কোন পর্যায়ে? তুমি একটু আমাকে জানাও তো যে ভাইয়া, ইয়েস, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমি পারবো। বলো এই মুহূর্তে তোমার সার্বিক যে অবস্থায় তুমি আছো, তাতে করে তোমার কি মনে হচ্ছে? ওকে, ভেরি গুড। এই যে ফাতেমা বলছে ইনশাল্লাহ, আনিকা বলছে, আয়ান বলছে, আদনান বলছে, তালহা বলছে, লামিয়া বলছে, সাদ বলছে ইয়েস, রাজ বলছে পারবো ইয়েস। আমি এই কথাটা তোমাদের কাছে শুনতে চাচ্ছিলাম। শোনো, তোমাদের একটা কথা বলি। আমাদের হিউম্যান ব্রেন, বুঝতে পেরেছো? তুমি তুমি তোমার তোমাকে সহজ করে বলি। তুমি মনে করো যে আজকে সন্ধ্যাবেলায় পড়তে বসেছো। এখন তুমি আজকে একটু তুলনামূলকভাবে একটা কঠিন টপিক তুমি পড়তে চাচ্ছ। এখন তুমি যদি পড়ার আগে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলো যে ইস রে, এই চ্যাপ্টারটা কঠিন, এই টপিকটা একটু কঠিন, তাহলে দেখবা যে তোমার 2 ঘন্টার পড়া পড়তে 4 ঘন্টা লেগে যাবে। কিন্তু তুমি যদি মাথার মধ্যে এটা ঢুকিয়ে ফেলো যে না, আরে এটা তো অনেক সহজ চ্যাপ্টার, এটা অনেক ইজিলি পারা যাবে, অনেক সহজে পারা যাবে, তাহলে দেখবা তোমার ওই 2 ঘন্টার পড়া দেখবা 1 ঘন্টায় পড়া হয়ে গেছে। তো ছোট্ট ভাইয়ারা, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি সব সময় একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে পড়তে বসবা। ঠিক আছে? এই যেমন কিছুদিন পরই বৃত্তি পরীক্ষা। তো এখন কথা হচ্ছে তুমি এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি এইটা পড়েছি, ওইটা পড়েছি, আমার ওই বন্ধুটা এই পড়েছে, আমার ওই ফ্রেন্ডটা এই পড়ছে, আমি মনে হয় অনেক পিছিয়ে আছি। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি নিজের উপরে কনফিডেন্ট থাকো, নিজের উপর বিশ্বাস রাখো যে আমি যেটুকু পড়েছি, যা পড়েছি, আমি এইটা দিয়েই পরীক্ষার হলে ফাটাই দিয়ে আসবো। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, নিজের উপর আস্থা রেখে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা। ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি
তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে কথা শুনছো না কেন, তোমাদের প্রস্তুতি অন্য অনেকের থেকেও ভালো, বিশ্বাস করো। সো কখনোই কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবা না, সবসময় পজিটিভ থাকবা, ঠিক আছে? তো চলো, আজকের ক্লাসটা হচ্ছে, তোমরা তো একেবারেই সারা বছর কম বেশি পড়েছো, আমরা অলরেডি তোমাদের 2-1টা ক্লাসও নিয়েছি। তো এখন হচ্ছে কিছুদিন পর যেহেতু বৃত্তি পরীক্ষা, আমরা শিখর পক্ষ থেকে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তের কিছু গাইডলাইন, কিছু পরামর্শ এবং বাংলায় আরো কি করে ভালো করা যায় এটা নিয়ে কিছু কথা বলার জন্য তোমাদের সামনে হাজির হয়েছে, ঠিক আছে? তো চলো তাহলে, আমি হচ্ছে আজকের ক্লাসে আমরা তোমার বাংলা বই থেকে মূলত এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা দেখো, বিদায় হজ, জলপরি ও কাঠুরের গল্প, নোলক, কুমড়ো পাখির কথা, দৈত্য ও জেলে, এই ছোট ছোট গল্পগুলো কিন্তু ভাই অলরেডি তোমরা পড়েছো। তো তোমাদের পড়া এই গল্পগুলোই এখন আমরা হচ্ছে এক প্রকার রিভিশন ক্লাসের মতো, অর্থাৎ তোমার পড়া তো শেষ, এখন এই টপিকগুলো আমরা আরেকবার একটু ঝালাই করব জাস্ট, এবং কোন কোন প্যাটার্নে কোশ্চেন হতে পারে এটাও আমরা আজকে একটু দেখব। বুঝতে পেরেছো? এর বাইরে আর তেমন কিছু নাই। তো খেয়াল করে দেখো, আমরা একেবারে শুরুতে যে বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব, যেটা তোমাদের ক্লাসে আমি এর আগেও 2-1বার আলোচনা করেছি, তারপরেও শেষবারের মতো আরেকবার একটু তোমাদের চোখে আঙুল দিয়ে একটু দেখিয়ে দিতে চাচ্ছি ভাইয়ারা। তোমরা যারা এখনো পর্যন্ত জানো না যে বৃত্তি পরীক্ষায় যে বাংলায় 100 নম্বরের পরীক্ষা হতে যাচ্ছে, সেই 100 নম্বরের পরীক্ষাটার আসলে মান বন্টনটা কি, সিলেবাসটা কি, আমি মনে করি যে তোমরা এখনো অনেকেই আছো যে তোমরা আসলে জানো না যে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি, কোশ্চেন প্যাটার্নটা কি, এটা তোমরা অনেকেই জানো না। তো তোমরা যারা জানো না, তোমাদের উদ্দেশ্যে আমি আরেকবার শেষবারের মতো এটা একটু দেখিয়ে দিচ্ছি, এবং তোমরা যেভাবেই হোক আরেকবার একটু এই সিলেবাসটার দিকে একটু চোখ বুলাও। আমি বলছি না যে হুবহু 100% এই সিলেবাস বা এই মান বন্টনের উপর এক্সাম হবে, একেবারে 100% বলা যাচ্ছে না, একটু 19-20 হতে পারে, জাস্ট একটু 19-20, কিন্তু মোটামুটিভাবে তুমি ধরে নাও যে তোমাদের আপকামিং বৃত্তি পরীক্ষায় বাংলার পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার কোশ্চেনের যে স্টাইল বা স্ট্যান্ডার্ড বা ফরম্যাট আমরা যাই বলি না কেন, এটার মান বন্টনটা বাস্তবে এই রকম হতে পারে। তো দেখো, একেবারে শুরুতে আমি আরেকবার একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে যে কোনো একটা কবিতার নাম সহ সেটার 8টি লাইন তোমাকে লিখতে বলতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শব্দার্থ থেকে, পরীক্ষায় বাক্য গঠন থাকতে পারে, অর্থাৎ কয়েকটা শব্দ থাকবে, সেই শব্দ দিয়ে বাক্য তোমাকে তৈরি করতে বলতে পারে। শূন্যস্থান পরীক্ষা আসতে পারে, এবং বহু নির্বাচনী প্রশ্ন বা ইংরেজিতে যেটাকে বলা এমসিকিউ টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। এরপরে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ যে কোনো একটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন পরীক্ষায় যদি সমার্থক শব্দ আসে তাহলে আর বিপরীত শব্দ আসবে না, আর যদি বিপরীত শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আর সমার্থক শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন হবে না। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে আসবে? আসলে সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন প্যাটার্নের হতে পারে, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো একটা সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু তোমার জন্য নম্বর রয়েছে মাত্র 2। তো একটা সংক্ষিপ্ত প্রশ্নে যেহেতু মাত্র 2 নম্বর বরাদ্দ তোমার জন্য ভাইয়া, সুতরাং তোমার লেখাটাও কিন্তু 2-এর মতোই হতে হবে। তুমি পারো বিধায় 2 পেজ লিখবা, এটা কিন্তু উচিত হবে না, ঠিক আছে? অল্প অল্প করে লিখবা, একটু করে লিখবা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবা, বানান ভুল করবা না। বিশ্বাস করো ভাইয়া, তুমি একেবারে 2-এ 2 পাবা। তো 4টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকবে 2 করে, অর্থাৎ 8 নাম্বার বরাদ্দ আছে এখানে। অনেকে জানে না, এই জন্য একটু ক্লাসের শুরুতে এটা জানিয়ে দিচ্ছি। এরপরে
বিস্তৃত উত্তর প্রশ্ন বা যেটাকে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন যাই বলো না কেন, খেয়াল করে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে নম্বর রয়েছে 5। তো যেহেতু এখানে 3টা প্রশ্ন রয়েছে, 5 নম্বর করে রয়েছে, 3 গুণ 5 অর্থাৎ 15 নম্বর কিন্তু এখানে বরাদ্দ। এই যে শুভমিতা বলছে ভাষারীতি পরিবর্তনটা কি, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। বিস্তৃত প্রশ্নের উত্তর আমরা করব এবং 3টা প্রশ্ন উত্তর করতে হবে। এরপরে যে কোনো একটা গল্প বা কবিতা, এটার মূল ভাব, মনে করো একটা গল্প বা একটা কবিতার মূল ভাব তোমাকে লিখতে বলতে পারে। এরপরে ভাষারীতির পরিবর্তন হতে পারে পদ নির্ণয় থেকে, ক্রিয়ার কাল থেকে, অর্থাৎ এই 3টা অপশন, এই 3টা থেকে যে কোনো একটা থেকে 5টা প্রশ্ন হতে পারে। সেই 5টা প্রশ্নের নাম্বার কিন্তু 1 করে, অর্থাৎ 5। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ তোমার কিন্তু ঘুরে ফিরে বাংলার এই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর করে আসতে হবে। আনিসা বলছো, আরাজ বলছো পদ নির্ণয় কি ভাই, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, সব বুঝিয়ে দিব। তোমরা একটু রিল্যাক্সে থাকো, কথা কম বলে পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? এবং ক্লাসের মাঝে মাঝে আমি কিছু এমসিকিউ টাইপের কোশ্চেনও দিব, সুতরাং এটা নিয়ে চিন্তা করো না। চলো আমরা আজকের ক্লাসে মূল পর্বে যাওয়ার আগে প্রশ্নের মানবন্টনটা আরেকবার দেখে নিই। অনুচ্ছেদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, 5 নম্বর থাকবে। যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন, যুক্ত বর্ণ থেকে 5টা প্রশ্ন থাকবে। যুক্ত বর্ণটা কেমন দেখিয়ে দিব। যুক্ত বর্ণ কিন্তু তোমাদের যাদের বাংলা বানানের সমস্যা আছে তারা আরেকটু আন্তরিক হয়ে যাও, তা না হলে কিন্তু পরীক্ষায় কিন্তু যুক্ত বর্ণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে কিন্তু তোমার জন্য পেইনফুল হয়ে যেতে পারে। এরপরে এক কথায় প্রকাশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ফরম পূরণ করা এবং আবেদনপত্র, যেটা আমরা আজকের ক্লাসে একটু আলোচনা করব, এবং রচনা লিখন নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, তো চলো তাহলে আমরা আস্তে আস্তে আজকের মূল পর্বে প্রবেশ করি। তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা বাংলা পরীক্ষার সিলেবাসটা নিয়ে একটু আইডিয়া নিলাম। আমি জানি তোমরা এই মুহূর্তে যারা ক্লাস করছো তোমরা মোটামুটিভাবে বাংলার সিলেবাসটা সম্পর্কে তোমরা সবাই অবগত। তারপরেও আমি শেষবারের মতো আর একবার বাংলার সিলেবাসটা একটু দেখিয়ে দিলাম, কেননা আমি জানি তোমরা অনেকেই আছো যে বাংলার সিলেবাসটা এখনো পর্যন্ত জানো না, ঠিক আছে? সো যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম, আর যারা জানো তাদের তো কিছু বলার নেই, স্যালুট ফ্রম মি। সো চলো বিদায় হজ নিয়ে আমরা আসলে বুঝতেই পারছো সামনে পরীক্ষা, এখন আমরা বেশি কথা বলবো না। আমরা হচ্ছে একেবারেই আজকের ক্লাসের যে টপিকগুলো আছে সেটার মূল বক্তব্যটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিব, তারপরে ওই টপিকের উপর ভিত্তি করে যে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো হতে পারে সেটা আমরা একটু আলোচনা করব। বুঝতে পেরেছো? তো আমরা যারা বিদায় হজ এই ছোট্ট গল্পটা পড়েছি, আমরা সবাই জানি যে এই গল্পে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কে বলা হয়েছে, এবং আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একেবারেই আদর্শময় যে জীবন, সেই জীবনের বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে। তার সার্বিক আচার আচরণ যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয়, সেই শিক্ষাটা আমাদের সবার উদ্দেশ্যে কিন্তু প্রদান করা হয়েছে এই বিদায় হজ নামক ছোট্ট গল্পের মাধ্যমে। তিনি সবার কাছে পৌঁছে দিয়েছিলেন সত্য ন্যায়ের বাণী, এবং সত্য ন্যায়ের বাণী তিনি পৌঁছে দিয়ে আজকে পৃথিবীর প্রতিটা মানুষের কাছে স্মরণীয় বরণীয় হয়ে আছে, ঠিক আছে? এবং তিনি শুধু যে ইসলাম ধর্মের প্রতীক হিসেবে সামনে এসেছেন, ইসলাম ধর্মের একেবারেই মহানবী হিসেবে সামনে এসেছেন বিষয়টা এমন না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য তিনি শিক্ষণীয়, তিনি চিরস্মরণীয়, এবং তিনি অবশ্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তো যাই হোক,
বিদায় হজ নিয়ে আমরা গল্পটা পড়েছি এবং আমরা দেখেছি যে সেখানে আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো বলা হয়েছে আমরা বুঝেছি। এখন আমরা এই বিদায় হজের উপর ভিত্তি করে আমরা কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন একটু প্র্যাকটিস করব। এখন দেখো পরীক্ষায় আমি একটু আগে যখন তোমাদের পড়াচ্ছিলাম সেই পড়ানোর সময় আমি তোমাদের শুরুতে হচ্ছে মান বন্টন দেখিয়ে দিলাম। সো সেই মান বন্টনে দেখো যে টপিকগুলো ছিল আমরা প্রত্যেকটা টপিকে ওইগুলো নিয়েই এখন আলোচনা করব। পরীক্ষায় দেখো মান বন্টনে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসবে শব্দার্থ থেকে। এখন এই শব্দার্থগুলো তোমাকে তো একটু ভালোভাবে জানতে হবে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো যে কথার কথা হচ্ছে আমির শব্দের অর্থ কি? এখন তুমি যদি এটা না জানো তাহলে তো হবে না। আমাদের মনে রাখতে হবে আমির শব্দের অর্থ হচ্ছে যে ধন সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান, বা অনেক দেশে আছে, পৃথিবীর অনেক দেশ আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে যে দেশের যিনি মূল শাসক বা প্রধান তাকে আমির বলা হয়। তো আমরা বলতে পারি যে মুসলমান শাসকের উপাধি। ঠিক আছে? তো এই শব্দার্থগুলো শোনো, আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি এই শব্দার্থগুলো তোমাদের বইয়ে কিন্তু আছে। তোমাদের আমি রিকোয়েস্ট করব শব্দার্থগুলো খুব সুন্দর করে অর্থগুলো জেনে যাবা। কেননা তোমাকে যে শব্দের অর্থগুলো লিখতে হবে এটা কিন্তু পুরো বই থেকে আসবে। অর্থাৎ পুরো বই থেকে দেখা গেল 8টা শব্দ দিল, 8টা থেকে তোমাকে 5টা শব্দের অর্থ কিন্তু লিখে আসতে হবে। তো বুঝতে পারছো, তোমার যদি পুরো বইয়ের উপরে অর্থাৎ গল্পগুলোর উপরে বা কবিতাগুলোর উপরে তোমার যদি ভালোভাবে পড়াশোনা না থাকে উত্তর করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। এবং তোমরা যে শুধু শব্দের অর্থ জানবে তা না, ওই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য রচনা করা যায় সেটাও সাথে সাথে দেখে রাখবা। এবং এক্ষেত্রে আমি একটু বলি, তোমাকে যে বইয়ের বাক্য রচনাগুলো যেভাবে দেওয়া আছে তোমাকে যে ওইভাবেই পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই। যেমন মনে করো যে মানবতা একটা শব্দ, এই শব্দটা কথার কথা ধরে নাও পরীক্ষায় এসেছে এবং এইটা তোমাকে বাক্য রচনা করতে বলা হয়েছে। এখন দেখো এখানে বইয়ে কিন্তু মনে করো যে তোমার এই মানবতা শব্দটা দিয়ে একভাবে বাক্য রচনা করা আছে। তো বই অনুযায়ী যে আমাকে বাক্য রচনা করতে হবে এই রকম কিন্তু কোনো কথা নাই। তুমি তোমার মতো করেই বাক্য রচনা করতে পারো, তবে সেটা যেন কোনোভাবেই উল্টাপাল্টা বাক্য রচনা না হয়। এমন কিছু তুমি লিখবা না যেটা আসলে অগ্রহণযোগ্য, এমন কিছু তুমি লিখবা না যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। বুঝতে পেরেছ? সো তোমাদের উচিত হবে শব্দার্থ পড়ার পাশাপাশি বাক্য রচনা দেখা। তো চলো তো দেখি, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি তোমাদের এমসিকিউ তোমাদের এই যে শূন্যস্থান পূরণকরণ, এখানে 1 2 3 4 5 5টা বাক্য আছে এবং 5টা বাক্যের মধ্যে শূন্যস্থান দেওয়া আছে। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা জাস্ট একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাবে যে ক খ গ ঘ লিখে উত্তরটা শুধু একটু লিখে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে তো ভাইয়া প্লিজ, যে এই 5টা অপশনে কি কি উত্তর হতে পারে। একটু 2 মিনিট সময়ের মধ্যে যতটুকু পারো একটু উত্তর করার চেষ্টা করো প্লিজ। এবং আমি জানি তোমরা চেষ্টা করলে সবাই পারবা, কেননা আমি জানি তোমাদের এগুলো সবই অলরেডি পড়া শেষ। দেখো খুবই সহজ প্রশ্ন, কিন্তু একটু চেষ্টা করলেই কিন্তু তুমি পারবা, এমন না যে তুমি পারবে না। অলরেডি অরণ্য উত্তর করেছো, আজমাইন উত্তর করেছো। ওকে, সবাই একটু ট্রাই করি আমরা প্লিজ।
আমি তো বলছি না। আলিফ উত্তর করেছো যুবরাজ। বাহ, কি সুন্দর নাম। সব উত্তর করো প্লিজ। যুবরাজ উত্তর করেছো। অন্য যে যুবরাজ যারা রয়েছে তোমরা উত্তর করো। থ্যাংক ইউ। আমরা উত্তর পেয়ে গিয়েছি। দেখো তোমরা একটু চিন্তা করে এই কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখা গেল যে পরীক্ষায় এখানে 5 নম্বর থাকবে, 8টা বাক্য থাকলো, তোমাকে 5টা বাক্যের উত্তর এরকম ঠিক করে লেখা লাগছে। তো আমার কাছে মনে হয় যে তোমরা একটু চেষ্টা করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা তেমন কঠিন কিছু না। তো তোমরা যারা উত্তর করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা উত্তরটা করোনি বা 2-1টা এখনো বাকি আছে, আমি উত্তরটা এখানে করে দিলাম। জাস্ট একটু মিলিয়ে দেখো। আমার মনে হয় যে তোমাদের উত্তরের সাথে এটা পুরোপুরি মিল আছে। থ্যাংক ইউ এভরিবডি। চলো তাহলে আমরা বিদায় হজ এই ছোট্ট গল্পের উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করে আসি। এবং তুমি কনফার্ম থাকো, তোমার পরীক্ষার জন্য কিন্তু বিদায় হজ এই ছোট্ট গল্পটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। পরীক্ষায় মোটামুটি এখান থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে। তো চলো তাহলে একটা প্রশ্ন বলা ভুল হলো, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে এখান থেকে আর কি। তো বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চলো দেখি এই প্রশ্নের উত্তর আমরা একটু উত্তর করতে পারি কিনা। তুমি শুধু অপশন লিখলেই হবে, ডিটেলস লেখার দরকার নেই। ক খ গ ঘ এটা আমাকে জানালেই হবে। ঠিক আছে, তুমি শুধু আমাকে একটু জানাও যে ভাইয়া এই প্রশ্নের উত্তর এটা। থ্যাংক ইউ, আমি উত্তর পেয়ে গিয়েছি। আমরা যারা বিদায় হজ গল্পটা পড়েছি আমরা সবাই জানি যে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল আরাফাতের ময়দানে। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানবতার পথপ্রদর্শক। তিনি সব সময় বলেছেন যে তোমাদের যারা কৃতদাসী রয়েছে তাদের প্রতি কখনোই অমানবিক আচরণ করবে না, নিষ্ঠুর আচরণ করবে না। বুঝতে পেরেছো? সো এই কথাটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, প্রতিফলন ঘটাতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা, পৃথিবীতে মারামারি হানাহানি এগুলো কিছুই থাকবে না, তাই না? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আসলে এগুলো বাস্তব জীবনে সবাই কিন্তু মেনটেন করে চলে না। আর এই জন্য পৃথিবীতে এত মারামারি, এত হানাহানি। নেক্সট কোশ্চেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন? তিনি কয়টি কথা বিশেষভাবে মনে রাখার কথা বলেছিলেন বলো তো? যারা গল্পটা পড়েছো আমার বিশ্বাস তোমরা সবাই পারবা। আমরা যারা গল্পটা পড়েছি আমরা জানি যে তিনি বিশেষভাবে 4টি কথা মনে রাখতে বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবার উত্তর কারেক্ট হয়েছে। সো এই টপিকের উপর ভিত্তি করে বিপরীত শব্দ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ দাগিয়ে দিচ্ছি, আপনারা সবই পড়বেন। তবে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বেন। প্রশংসা, এটার বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ। পাপ, এটার বিপরীত শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বাকিগুলো পড়ে যাবেন এবং যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এটা পড়ে যাবেন। আমির, এটার বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ। সরি, বিপরীত শব্দ এটা না। সমর্থক শব্দ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই
বিদায় হজ গল্পের যে সমার্থক শব্দগুলো রয়েছে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনন্দ। আর বাকি যেগুলো আছে তোমরা পারবা। হাজিরের সমার্থক শব্দগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এনেছি এবং তোমরা একটু দেখো যে দেখো একটা সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার যদি থাকে 2, আমার কাছে মনে হয় খুব বেশি কিছু লেখার প্রয়োজন নেই। যেমন পরীক্ষায় প্রশ্ন এসেছে, আরাফাত ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখে নবীজির মনের অবস্থা কেমন হয়েছিল। একেবারে দেখো এটা নিয়ে তুমি কিন্তু অনেক কিছু লিখতে পারো, কিন্তু ভাই তোমার এত কিছু লেখার প্রয়োজন নেই। তুমি সহজ কথায় লিখলে যে নবীজি আনন্দে উদ্বেলিত হয়ে গিয়েছিলেন এবং তিনি অনেক খুশি হয়েছিলেন। এটা 2-3টা বাক্যে লিখে দিলেই হবে। ঠিক আছে? তো এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো, এক কথায় বলি এখানে কিন্তু আমি যদি বলি 2 নম্বরের জন্য ভাই বেশি লেখার প্রয়োজন। এরপরে হচ্ছে বিস্তৃত প্রশ্ন, এবং আমরা জানি বিস্তৃত প্রশ্নে সাধারণত নাম্বার 5 থাকতে পারে, এবং 5-এর ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি কিছু লেখার প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 নম্বরের জন্য এ পাতা আর ও পাতা 1.5 থেকে 2 পাতা যথেষ্ট। অনেকে বলবে যে বাবা 8-10 পেজ লিখতে হবে, এটা ভুল। আবার বলছি 5 নম্বরের জন্য এই একটা পাতা লিখেছ, আরেকটা পাতায় যেয়ে অর্ধেক বা পুরোটা লিখলে, এর বেশি লেখার প্রয়োজন নাই। ঠিক আছে? তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষণে কৃতদাসী সম্পর্কে কি বলেছেন, এটা জাস্ট আমি এখানে 2-3 লাইন একেবারে বেসিক কথাগুলো লিখে দিয়েছি, মৌলিক কথাগুলো লিখেছি, মূল কথাগুলো লিখেছি। তুমি তোমার মতো করে সুন্দর করে 1.5 থেকে 2 পাতা একটু সুন্দর করে লিখবে। ওকে। তো এই টপিকের উপরে বলছিলে যে ভাষারীতির পরিবর্তনটা কেমন হতে পারে, একজন আমার কাছে শুরুতে প্রশ্ন করেছিলেন। তো ভাষারীতির পরিবর্তনটা হচ্ছে, মনে করো যে ক্রিয়াপদ থাকলো, সেই ক্রিয়াপদের যে চলিত রূপ, বা অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে ওই শব্দটা আসলে কিভাবে ব্যবহার করি, সেটাই হচ্ছে চলিত রূপ। মূলত একটা শব্দের 2টা রূপ দেখা যায়, একটা হচ্ছে সাধু রীতি, একটা চলিত রীতি। চলিত রীতি হচ্ছে এমন একটা রীতি যেটা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, সেটাই হচ্ছে চলিত রীতি। যেমন দেখো, আমরা কিন্তু কখনোই বলি না হইবে, আমরা কিন্তু বলি হবে। আমরা কিন্তু বলি না যে আমি পৌঁছাইয়া থাকিব, আমরা কিন্তু বলবো আমি পৌঁছে থাকিব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ভাষারীতির পরিবর্তন এটা একেবারে সহজ। এটা আমার মনে হয় যে তোমরা যদি একবার রিডিং পড়ো তোমরা এমনি পারবা। ঠিক আছে? এটা তেমন কঠিন কিছু না। যুক্ত বর্ণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, এটা তুমি কনফার্ম থাকো। এবং এখনো পর্যন্ত তোমাদের বানানে যাদের সমস্যা আছে তোমরা দয়া করে একটু অ্যালার্ট হয়ে যাও। কেননা পরীক্ষার হলে একটা কথা মনে রাখবা, সম্মানিত শিক্ষক যিনি তোমার খাতা পড়বেন তিনি কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত হবেন যদি তিনি দেখেন যে তোমার বাংলা বানানের অবস্থা ভয়াবহ খারাপ। ঠিক আছে? বানান বিষয়ে একটু সতর্ক থাকবে। অনেক ছেলেমেয়ে করে কি যে একটা কঠিন শব্দ লিখতে যে বানানটা ভুল করে। ভাই কঠিন শব্দ তো লেখার দরকার নাই, সহজ কথায় সহজভাবেই তুমি লিখবা। একটা কঠিন শব্দ লিখলে যে তুমি নাম্বার বেশি পাবা এমন তো কোনো কথা নাই ভাই। ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ শব্দে এই যে যুক্ত বর্ণটা রয়েছে এই যুক্ত বর্ণটা কি। আমাদের মনে রাখতে হবে মুহাম্মদ শব্দের যুক্ত বর্ণটা হচ্ছে ময় ময়। ঠিক আছে? একইভাবে মক্কা, এখানে যুক্ত বর্ণটা রয়েছে ক এবং ক, 2টা ক দিয়েই কয় কয় বা কয় কয় মক্কা। ঠিক আছে? এটা খুবই সহজ, আমার মনে হয় এটা তুমি এমনি পারবা। এক কথায় প্রকাশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমার কাছে কেন জানি মনে হয় এই গল্প থেকে একটা হলেও এক কথায় প্রকাশ থাকতে পারে, যা ন্যায়ের সঙ্গত নয়, অন্যায়। মহান যে মানব, মহামানব, একের সঙ্গে বা সাথে অন্যের পরস্পর। তো যাই হোক, আমরা দেখতে দেখতে বিদায় হজ নামক এই ছোট্ট গল্পটা এবং খুবই ইম্পর্টেন্ট গল্পটা আমরা পড়লাম। এবং বিদায় হজ এটা শুধু গল্প না, এটা যেহেতু মহানবী উপর ভিত্তি করে ছোট্ট একটা গল্প, আমরা এই গল্পটা শুধু পড়ব না, আমরা সবাই মহানবীর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই আমাদের বাস্তব জীবনে, দৈনন্দিন জীবনে কাজে লাগাবো। ঠিক আছে? সবাই আমার কথা বুঝতে পেরেছো বাবা তোমরা সবাই? ভেরি গুড। এবার তাহলে চলো আমরা জলপরী ও কাঠুরের গল্প, এই ছোট্ট গল্পটা পড়ে আসি। তো আমরা সবাই জানি যে জলপরী এবং কাঠুরের গল্প নামক এই ছোট্ট গল্পটা, এটা মূলত হচ্ছে আমাদের সবাইকে একটা শিক্ষা দেওয়া হয়েছে এবং সেই শিক্ষাটা হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে সততার শিক্ষা, সততার পুরস্কার। এই পুরস্কারটা যে কেমন হতে পারে সেটা নিয়েই হচ্ছে এই ছোট্ট গল্পে আলোচনা করা হয়েছে। তো আমরা যারা গল্পটা পড়েছি, আমার বিশ্বাস আমরা এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে উত্তর করতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা কয়েকটা শব্দ একটু দেখছি এবং সেই শব্দের বাক্য রচনা কেমন হতে পারে সেটাও একটু দেখি। যেমন মনে করো যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে খরস্রোতা। খরস্রোতা বলতে কি বোঝায়? যে নদীর স্রোত অনেক বেশি বা অনেক ধারালো, বা যে নদীর স্রোতের পরিমাণ তুলনামূলকভাবে অন্য নদীর থেকেও স্রোত অনেক বেশি গতিসম্পন্ন, সেটাকে বলা হয় খরস্রোতা। তো এখান থেকে তুমি দুঃখিত, বাক্য রচনা যে কোনো ভাবেই করতে পারো। বইয়ে যেভাবে বাক্য রচনা দেওয়া আছে ওইভাবেই যে আমাকে বাক্য রচনা করতে হবে এমন কোনো কথা নেই। আমরা আমাদের মতো করেই বাক্য রচনা করতে পারি। তো এই ছোট গল্পের যে শূন্যস্থানগুলো ছিল, একটু তোমরা একটু প্রশ্নগুলোর দিকে একটু তাকিয়ে দেখো এবং দেখো শূন্যস্থান কিন্তু বাস্তবে এরকমই হতে পারে। এই যে দেখো, আমার মনে হয় যে আমরা এটা পারবো। এবং এক্ষেত্রে বারবার বলছি ভাই, বানান বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মনে করো সামর্থ্য বানান, এটা তোমার প্রশ্নপত্রে বানান দেওয়া আছে সামর্থ্য বানান। এখন তুমি লেখার সময় ভুল করেছো, তুমি কি নাম্বার পাবা? কোনোভাবেই নাম্বার পাবা না। এর থেকেও বোকামির আর কিছুই হতে পারে না ভাইয়ারা, এর থেকেও বোকামির আর কিছুই হতে পারে না যে প্রশ্নে দেওয়া আছে বানানটা, তুমি সেই বানানটা আবার ভুল করেছো। তো আমি আশা করব যে তোমরা ভুল করবে না এবং সুন্দর করে লিখবে। তো চলো তাহলে আমরা এই গল্পের উপর ভিত্তি করে কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, সবাই একটু কমেন্ট বক্সে উত্তর করে জানাবে প্লিজ। প্রশ্ন হচ্ছে, জলপরী ও কাঠুরের গল্প, এই গল্পটার লেখকের নাম কি? আমরা একটু সবাই চেষ্টা করব প্লিজ। এই গল্পের লেখকের নাম কি? সবাই উত্তর করি, দেখি তোমরা কেমন পড়েছো দেখি তো। এত সহজ প্রশ্ন পরীক্ষায় আসলে যদি না পারো।
ওকে, সো আমরা সবাই জানি জলপরী ও কাঠুরিয়ার গল্প লেখকের নাম হচ্ছে ঈশপ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, যে কাঠুরিয়ার কুড়ালটি কোথায় পড়ে গিয়েছিল? বলো তো, কাঠুরিয়ার এই কুড়ালটি কোথায় পড়ে যায়? থ্যাংক ইউ। আমরা জানি কাঠুরিয়ার কুড়ালটি হচ্ছে নদীর গভীর পানির মধ্যে পড়ে গিয়েছিল। থ্যাংক ইউ, সবার উত্তর কারেক্ট হয়েছে। পরবর্তী প্রশ্ন, জলপরী প্রথমে কি নিয়ে এসেছিল? সবাই চেষ্টা করি উত্তর করার। আমরা জানি জলপরী প্রথমে হচ্ছে সোনার কুড়াল নিয়ে এসেছিল। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, জলপরী সৎ কাঠুরিয়াকে কয়টা কুড়াল দিয়েছিল? খুবই সহজ প্রশ্ন কিন্তু। আমরা জানি জলপরী সৎ কাঠুরিয়াকে 3টি কুড়াল দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কাঠুরিয়া কোথায় বসে কাঁদছিল? থ্যাংক ইউ। আমরা জানি কাঠুরিয়া হচ্ছে গাছের গোড়ায় বসে কাঁদছিল। গল্পটা ভালোভাবে না পড়লে কিন্তু এই প্রশ্ন উত্তর করতে যেয়ে কনফিউজড হয়ে যাবে। তো যাই হোক, এই গল্পের উপর ভিত্তি করে যে বিপরীত শব্দগুলো আছে তোমরা অবশ্যই পড়বা। তবে তোমরা অবশ্যই মুগ্ধ এই বিপরীত শব্দটা ভালোভাবে পড়ে রাখবা। ক্রয় বা বিক্রি বা ক্রয়, এটা একটু পড়ে রাখবা। লোভ পড়ে রাখবা। সমর্থক শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিজ্ঞাসা, রোজ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, জাস্ট আমি উত্তরটা আমার মতো করে আমি উত্তর দিয়ে দিচ্ছি যে জলপরী কাঠুরিয়াকে কি বলল, জলপরী কাঠুরিয়াকে কয়টি কুড়াল দেখিয়েছিল, সেগুলো কেমন ছিল। এবং আমার মনে হয় দেখো এই প্রশ্নগুলো উত্তর খেয়াল করে দেখো, এখানে কিন্তু 2 নম্বর প্রশ্ন একটা প্রশ্নে, কিন্তু আমার কাছে মনে হয় 1 লাইন থেকে 2 লাইন লিখলেই যথেষ্ট। আসলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, সব প্রশ্নে তো তোমার অনেক লেখার প্রয়োজন নেই। অল্প কয়েকটা প্রশ্ন আছে যেখানে একটু বেশি করে লিখতে হবে। তাই ছাড়া বেশিরভাগ সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তর হয়ে যাচ্ছে। সো ভাইয়ারা, ছোট্ট লক্ষ্মী ভাইয়ারা, তোমরা 2 থেকে 3 লাইনের বেশি তোমাদের লেখারই দরকার নেই। ঠিক আছে? থ্যাংক ইউ। এবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে কাঠুরিয়া কাঁদতে লাগলো কেন? তো যেহেতু এই প্রশ্নে হচ্ছে 5 নম্বর বরাদ্দ, তুমি একটু ডিটেইলস লেখো। তবে সেই ডিটেইলস লেখা মানে কিন্তু 2-3 পেজ না। কাঠুরিয়া কাঁদতে লাগলে কেন? খেয়াল করে দেখবা যে এটা একটা পাতার অর্ধেক লিখলেই হয়ে যাবে। এর বেশি তো লেখার কিছু নাই আসলে। তুমি বলো, কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো? তোমরা সবাই জানো যে কাঠুরিয়া কেন কাঁদতেছিল। তো এটার জন্য তোমার এত কিছু লেখার দরকার নেই। আমার কাছে মনে হয় এক পাতার যদি তুমি অর্ধেক লেখো তাতে হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। তো ভাষারীতির পরিবর্তন যথারীতি সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর, এটা একটু লিখলেই হবে। এটা একটু পড়লেই হবে। ঠিক আছে? অনুচ্ছেদটি পড়ে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এটা কি এত সহজ? এর থেকেও সহজ কিছু নাই। তুমি আগে অনুচ্ছেদটা সুন্দর করে পড়ে নিবা। পড়ার পরে ওই অনুচ্ছেদ বা ওই বাক্যগুলোর উপরে তুমি হচ্ছে কি করবা? প্রশ্নবোধক বাক্য করবা। মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যের শেষে কিন্তু অবশ্যই এই প্রশ্নবোধক চিহ্নটা থাকতে হবে। ঠিক আছে? একজন বলছে যে ভাই আমি আপনার স্যার আমি সব আনসার দিয়েছি, আপনি আমার নামটা নেননি কেন?
বাবা আমার ক্লাস 1 ঘন্টা মাত্র, তো এখন যদি আমি তোমাদের সবার নাম নিতে যাই তাহলে তো আর আজকের ক্লাস শেষ হবে না। এই জন্য আমি তোমাদের কারোরই নাম ওইভাবে নিচ্ছি না। শুরুর দিকে কয়েকজনের নাম বলেছিলাম, এই ছাড়া দেখো পরে আর নাম বলছি না। তো ঠিক আছে, মন খারাপ করার কিছু নাই বাবা, আমি পরের দিন তোমার নাম নিব। তো দেখো এই যে অনুচ্ছেদটা, এটার উপর ভিত্তি করে কয়েকটা প্রশ্নবোধক বাক্য দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নবোধক বাক্যের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, মাথায় যেন থাকে। অনেক ছেলেমেয়েরা আছে তারা কিন্তু শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা দিবে না, না দিলে তারা কিন্তু 100% ভুল করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যুক্ত বর্ণ থেকে পরীক্ষায় 100% প্রশ্ন থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কথার কথা বিক্রয়, ক্রয় বানানে যুক্ত বর্ণটা কি, তখন আমাদের মনে রাখতে হবে যে এটা ক এবং র। ঠিক আছে, এক কথায় প্রকাশটা একটু ভালোভাবে পড়ে যাবা। আমি যদি বলি এখান থেকে এই যে জানার ইচ্ছা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যার কোনো উপায় নেই, নিরুপায়। ঠিক আছে, এই তো আমরা কাঠুরের গল্প, জলপরীয় কাঠুরের গল্পটা শেষ করলাম। এবার আমরা চলে যাব নোলকে। এবং আমরা যারা এই কবিতাটা পড়েছি, আমরা এই নোলক কবিতাটা পড়তে যে আমরা সবাই মোটামুটি জানি যে এখানে লেখক কিন্তু এই কবিতার মধ্য দিয়ে আমাদের দেশ যে একেবারে ছবির মতো, আমাদের দেশে যে পাখি, নদ নদী, বন জঙ্গল, পাহাড় পর্বত, যে সার্বিক সৌন্দর্য তিনি যে তুলে ধরেছেন, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির তিনি যে কথা বলেছেন, এটাই হচ্ছে এই নোলক কবিতার মূল বক্তব্য বা মূল কথা। তো আমরা যারা কবিতাটা পড়েছি, আমার বিশ্বাস আমরা এই কবিতার শব্দার্থগুলো একটু ভালোভাবে পড়ব। পরীক্ষায় কিন্তু এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দার্থ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হরিৎ। আমরা মনে রাখবো হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ বর্ণ। পিন্দেসি মানে হচ্ছে পড়েছি, আহার মানে ভোজন, এটা তো আমরা সবাই জানি। এবং আমরা চেষ্টা করব এই কবিতার মধ্যে যে শব্দগুলো রয়েছে সেটার বাক্য রচনা সুন্দর করে নিজের মতো নিজে করার চেষ্টা করব। চলো তো দেখি, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। এই 5টা প্রশ্নের শব্দার্থ কি হতে পারে, কেমন হতে পারে, এটা কাইন্ডলি একটু উত্তর করে জানাও তো আমাকে। সবাই 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে উত্তর করার চেষ্টা করো। আমার বিশ্বাস তোমরা সবাই পারবা। সবাই উত্তর করো প্লিজ, এবং আমি জানি তোমরা পারবা। থ্যাংক ইউ। এই যে সবার উত্তর হয়েছে, দেখো তো তোমরা যেমনটা চিন্তা করছিলে এইরকম কিনা উত্তরটা। আমরা নোলক কবিতায় কিন্তু দেখেছি যে লেখক কিন্তু একেবারে আমাদের গ্রাম্য প্রকৃতি সুন্দর করে কবিতার মাধ্যমে সুন্দর করে তুলে ধরেছেন। তো চলো এই কবিতার উপর ভিত্তি করে এখন আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি।
যেমন পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন একটা প্রশ্ন আসতেই পারে এমন, যে কোনো একটা কবিতা যে লেখক বা কবি তার নাম আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোনো একটা গল্পের যে লেখক তার নাম আসতে পারে। যেমন এই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নোলক কবিতার লেখক বা কবির নাম কি? এটা পরীক্ষায় খুবই কমন প্রশ্ন, এটা আসতেই পারে। চলো তো দেখি উত্তর করতে পারি কিনা। আমরা সবাই জানি আল মাহমুদ হচ্ছেন নোলক কবিতার লেখক বা কবি। কবি তার মায়ের সোনার নোলক কোথায় খুঁজে বেড়ান? একেবারেই কবিতার মধ্য থেকে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছে, এবং আমি জানি তোমরা সবাই উত্তর করতে পারবা। সবাই আনসার করো প্লিজ। আমরা জানি কবি তার মায়ের সোনার নোলক সারা বাংলাদেশে খুঁজে বেড়ান। তিতাস নদী নোলকের সন্ধান কোথায় দিয়েছে? পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসতে পারে, তিতাস নদীর নাম উল্লেখ রয়েছে কোন কবিতায়? এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তো তিতাস নদী নোলকের সন্ধান কোথায় দিয়েছে? হরিণ বেড়ের বাঁকে, আমরা সবাই জানি। কবি বনের কাছে কি মিনতি করেন? কবি বনের কাছে মিনতি করে বলেছেন বনের ফুল তিনি সংগ্রহ করতে চান, বা বনের ফুল সংগ্রহ করার জন্য তিনি বনের কাছে মিনতি করেছেন। এই প্রশ্নটা কিন্তু একটা কঠিন প্রশ্ন, এই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি বাংলায় প্রত্যেকটা গল্পের, প্রত্যেকটা কবিতার যে কবি পরিচিতিটা রয়েছে এটা কিন্তু একটু ভালোভাবে পড়ে যাবেন। এই যেমন একটা প্রশ্ন এসেছে যে আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন? আপনার যদি কবি পরিচিতি ভালোভাবে পড়া না থাকে এই প্রশ্ন কিন্তু আপনি আন্দাজ করে উত্তর করতে পারবেন না। এই জন্য আপনাকে ভালোভাবে পড়ে যেতে হবে কোন কবি কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, এবং কবিদের যে সাহিত্যকর্মটা এটা একটু ভালোভাবে পড়ে যেতে হবে। তো আমরা এই কবিতার যে বিপরীত শব্দগুলো রয়েছে আশা করি আমরা সবই পারবো। এই কবিতার সমার্থক শব্দগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সোনার সমার্থক শব্দ, হরিতের সমার্থক শব্দটা আপনি একটু ভালোভাবে দেখে যাবেন, এবং এটার সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা বুঝতেই পারছো একেবারে সরাসরি কবিতার মধ্য থেকেই এই কবিতার সমার্থক শব্দগুলো পরীক্ষা আসবে। ঠিক আছে, যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কার নোলক হারিয়ে গেছে? কবির মায়ের নোলক হারিয়ে গেছে। এই প্রশ্ন লেখার জন্য 1 লাইন থেকে 2 লাইনই যথেষ্ট, এর বেশি দরকার নাই। কবি কেন বাড়ি ফিরবেন না বুঝিয়ে লেখো। আমরা সবাই জানি যে নোলক খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে এবং মায়ের নোলক না পাওয়া পর্যন্ত কবি বাড়ি ফিরবেন, এবং মায়ের এই নোলক খুঁজতে 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 কবি আল মাহমুদ কিন্তু বাংলার প্রকৃতি, বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুর কথা কিন্তু তিনি একেবারে আমাদের সামনে তুলে এনেছেন। ঠিক আছে, তো আমরা ভাষারীতি জানি, সাধু ভাষা থেকে চলিত ভাষা আমরা জানি, এটা আমরা সবাই পারবো। ঠিক আছে, আমরা এক কথায় প্রকাশটা পড়তে গেলে দেখবো 2-3টা এক কথায় প্রকাশ আছে, এটা একটু ভালোভাবে পড়েছি এবং আমার বিশ্বাস আমরা এটা পারবো। তো চলো, কুমড়ো ফুল ও পাখির কথা, এটা খুবই পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট গল্প মূলত। তো আমার বিশ্বাস এটা আমরা সবাই পারি। এখন এখান থেকে আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন প্র্যাকটিস একটু পরে করব। তার আগে হচ্ছে আমরা এই কবিতার
এই নাটকটিতে অর্থাৎ কুমড়ো ও পাখির কথা, এটা মূলত হচ্ছে একটা নাটক। অনেকেই কিন্তু এটা জানে না এবং পরীক্ষায় কিন্তু এ ধরনের এমসিকিউ টাইপের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কুমড়ো পাখির কথা এটা কি উপন্যাস, ছোট গল্প, কবিতা নাকি নাটক। পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কুমড়ো পাখির কথা এটা একটা নাটক এবং এই নাটকে মূলত হচ্ছে কৃতজ্ঞতা ও পরোপকার অর্থাৎ উপকারের কথা, অপকারের কথা, এটার কথা কিন্তু ফুটায় তোলা হয়েছে। ঠিক আছে? সো আমরা মোটামুটিভাবে সবাই জানি এটা নাটক বলাও ভুল, এটা এক ধরনের নাটিকা। নাটকের থেকেও ছোট যেটা এটাই নাটিকা। তো আপাতত আমরা এটা নাটক হিসেবে মনে রাখি, পরীক্ষায় প্রশ্ন আসলে যেন উত্তর করতে পারি। তো এই ছোট্ট নাটকের যে শব্দার্থগুলো রয়েছে এবং শব্দার্থের যে বাক্য রচনাগুলো রয়েছে আমরা একটু ভালোভাবে পড়ে যাব। ঠিক আছে? এবং চলো আমি তোমাদের উত্তর করতে বলছি না, তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি। তোমরা একটু চিন্তা করো তো ভাইয়েরা যে পরীক্ষায় যদি এই নাটকের উপর ভিত্তি করে এই শূন্যস্থানটা আসে পরীক্ষায়, তোমরা উত্তর করতে পারবা কিনা? দেখো তো খুব কঠিন প্রশ্ন কিনা। আমার কাছে কিন্তু এটা এত কঠিন প্রশ্ন লাগছে না, খুবই সহজ প্রশ্ন। এবং দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা যেমনটা চিন্তা করছিলে এমনটাই কিন্তু পরীক্ষা আসতে পারে এবং এই প্রশ্নটার উত্তর কিন্তু এরকমই থাকবে আর কি। এবং এটা কঠিন কিছু বলে আমার কাছে মনে হচ্ছে না, এটা অনেক সহজ আসলে। তো চলো তাহলে আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করি এখান থেকে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মিষ্টি কুমড়োর লতা কোথায় ছিল? চলো তো দেখি একটু উত্তর করা যায় কিনা, একটু দেখে আসি। সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে একটু উত্তর করবে প্লিজ। আমরা সবাই জানি মিষ্টি কুমড়োর লতা ছিল হচ্ছে নির্জন জায়গায়। নির্জন মানে কি? একেবারে জনশূন্য ফাঁকা জায়গায়। পরবর্তী প্রশ্ন, যে মিষ্টি কুমড়োটি কোন গাছে ঝুলছিল? খুবই ভালো একটা প্রশ্ন, দেখি উত্তর করতে পারো কিনা। খুবই স্মার্ট একটা কোশ্চেন, প্লিজ আমরা সবাই উত্তর করি। আমরা জানি মিষ্টি কুমড়োটি হচ্ছে মূলত কুল গাছে ঝুলছিল। পরবর্তী প্রশ্ন, শিশির কোথায় জমে আছে? শিশির কোথায় জমে আছে? খুবই ভালো প্রশ্ন। আমরা জানি ঘাস ও লতাপাতায় হচ্ছে শিশির জমে আছে। এই গল্পের সরি এই ছোট্ট নাটকের যে বিপরীত শব্দগুলো রয়েছে তোমরা একটু ভালোভাবে পড়ে যাবা। পরীক্ষায় আসতে পারে যে ফুল, এটার বিপরীত শব্দ কি? পরীক্ষায় সমার্থক শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে, বিশেষ করে অগ্নি শব্দের সমার্থক শব্দ, সুনাম শব্দের সমার্থক শব্দ, দুশ্মনের সমার্থক শব্দ পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় যে এই ছোট্ট নাটক থেকে ছোট্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আসতে পারে। আপনারা অবশ্যই অবশ্যই নাটকটা একটু ভালোভাবে পড়ে যাবেন, তা না হলে কিন্তু উত্তর করতে একটু কষ্ট হয়ে যাবে।
ঠিক আছে, থ্যাংক ইউ। এবং বিস্তৃত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি বারবার বলছি 5 নম্বর। তো পরীক্ষায় কোন প্যাটার্নের কোশ্চেন থাকবে আমরা কেউই জানি না। আমরা একটা দুইটা করে কোশ্চেন তোমাদেরকে দেখাচ্ছি। যেমন মানুষের বিরুদ্ধে দোয়েল কি কি অভিযোগ করেছে। তো তুমি এখানে আসলে পয়েন্ট আকারেও লিখতে পারো, আবার তুমি যদি একটু ঢালাওভাবে লিখে যাও সেটাও কিন্তু খারাপ হয় না। তবে আমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো পয়েন্ট আকারে লেখা সম্ভব সেই প্রশ্নগুলো তুমি পয়েন্ট আকারে লিখবে। কেননা পয়েন্ট আকারে লিখলে সম্মানিত শিক্ষক যিনি তোমার খাতাটা দেখবেন তার দেখতেও সুবিধা হয় এবং এটার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে তুমি কি লিখতে চাচ্ছ। ঠিক আছে, এবং টু দ্য পয়েন্টে মূল কথাটা যখন তুমি লিখবা তোমার নাম্বার অটোমেটিকভাবে বেড়ে যাবে। এটা বিরাম চিহ্ন একটু দেখে দেখে পড়বা এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রশ্নবোধক বাক্যই আসলে পরীক্ষা আসছে বারবার। সো আমার কাছে মনে হয় এটা তুমি পারবা। যুক্ত বর্ণটা খুব ভালোভাবে পড়ে যাবা, পরীক্ষায় কিন্তু যুক্ত বর্ণ থেকে 100% কোশ্চেন থাকবে। আমি কনফার্ম তোমাদেরকে বলে দিচ্ছি এই গল্প থেকে অবশ্যই অবশ্যই এক কথায় প্রকাশ থাকবে। এই ছোট্ট নাটক থেকে এক কথায় প্রকাশ থাকবে। যেমন এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, যারা এখনো পর্যন্ত পড়োনি এখনই পড়ে নাও। পরীক্ষা আসবে, যে উপকারীর উপকার স্বীকার করে সে হচ্ছে কৃতজ্ঞ, আর যে উপকারীর উপকার স্বীকার তো দূরের কথা, যে অপকার করে সে হচ্ছে কৃতঘ্ন। সোজা কথা ভাইয়া, তুমি আমাকে উপকার করেছো, আমি এটা স্বীকার করলাম যে না তুমি আমাকে একদিন উপকার করেছি, এটা হচ্ছে কৃতজ্ঞ। আর আমি এটা স্বীকার তো করলাম না, বরং আমি আরো তোমার ক্ষতি করলাম, তখন সেটা হয়ে যাবে কৃতঘ্ন। কৃতঘ্ন মনে থাকবে। পরীক্ষার জন্য দেখো এই দুইটা থেকে পরীক্ষায় একটা তুমি আশা করি পেলেও পেতে পারো। আসলে এইভাবে তো এক্স্যাক্টলি বলা যায় না যে পরীক্ষা এটা আসবেই, তবে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই আর কি। যে বেশি কথা বলে তাকে বলে বাচাল, যে হিংসা করে তাকে বলে হিংসুক। ঠিক আছে, চলো এবার আমরা ছোট্ট আরেকটা গল্পের কাছে চলে যাই, যার নাম হচ্ছে দৈত্য ও জেলে। এবং আমরা যারা এই ছোট্ট গল্পটা পড়েছি আমরা জানি এখানে দরিদ্র জেলে এবং অহংকারী দৈত্যের কথা বলা হয়েছে। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি দৈত্য আসলেই সবকিছু মিলে ভালো না, এবং একটা পর্যায়ে দরিদ্র জেলে কিন্তু তাকে আবার যেভাবে হোক তার বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে আটক করে এবং বুদ্ধি দিয়ে আটক করে তাকে আবার ফেলে দেয়। হ্যাঁ, তো আসলে এই প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা কবিতার কিন্তু একটা শিক্ষণীয় দিক থাকে। তো এই গল্পের মাধ্যমেও কিন্তু তোমাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে, একটা বার্তা দেওয়া হয়েছে যে কোনোভাবেই আমরা বিশ্বাসঘাতক হব না, আমরা অসৎ হব না, আমরা অবশ্যই অবশ্যই অন্যের উপকার স্বীকার করব, মানুষের প্রতি ভালো ব্যবহার করব, এবং কেউ যদি আমাকে বিশ্বাস করে আমি সেই বিশ্বাসের মূল্য দেওয়ার চেষ্টা করব। পরীক্ষায় এখান থেকে শব্দার্থ আসতে পারে। কায় ক্লেশ শব্দের অর্থ কি? শারীরিক পরিশ্রম করা। গুজরান শব্দের অর্থ কি? অতিবাহিত করা বা কোনো কিছু যাপন করা। মর্জি শব্দের অর্থ কি? মর্জি শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। এবং এই শব্দগুলো পড়ার সময় অবশ্যই অবশ্যই এটার বাক্য রচনা আমরা একটু দেখে যাব। এই গল্প থেকে শূন্যস্থান পরীক্ষায় প্রশ্ন এসেছে। যদি এমন শূন্যস্থান পরীক্ষায় প্রশ্ন আসে, দেখো তো একটু চিন্তা করে উত্তর কেমন হতে পারে। সবাই একটু চিন্তা করি আমরা প্লিজ। অনেকে বলছে নেটে কিছু দেখা যায় না, কথা শোনা যায় না। যদি তাই হয়, আপনারা এই মুহূর্তে অ্যাপে ক্লাস করছেন আমি জানি,
আপনাদের উচিত হবে অ্যাপটা থেকে একটু বের হয়ে আরেকবার জয়েন করা। আপনি রিজয়েন করলেই যদি আমার কথা না শুনতে পারেন, না দেখতে পারেন, আপনি অবশ্যই শুনতে পাবেন, দেখতে পাবেন। ঠিক আছে? তো আমি যেহেতু আমার সময় স্বল্পতা রয়েছে, আমরা চাইলেও আজকে ঘন্টার পর ঘন্টা ক্লাস করব না। এইজন্য আমি উত্তরটা এখানে দেখিয়ে দিলাম। এবং দেখো, তুমি যা চিন্তা করছিলে তোমার কিন্তু সেই চিন্তা অনুযায়ী উত্তরও ঠিক আছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তাহলে চলো এই ছোট্ট গল্পের উপর ভিত্তি করে আমরা কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করে। প্রথম প্রশ্ন তোমার জন্য, দৈত্য ও জেলে এই গল্পে গরিব জেলেটি দিনে কয়বার নদীতে জাল ফেলতো? আমরা একটু সবাই চেষ্টা করি, এটার উত্তর কি হতে পারে? আমরা যারা ছোট গল্পটা পড়েছি আমরা জানি যে দরিদ্র জেলে সে দিনে নদীতে 5 বার জাল ফেলতো। পরবর্তী প্রশ্ন, এবং আমার কাছে মনে হচ্ছে প্রশ্নটা একটু কঠিন, যে সুলেমানের বাবার নাম কি ছিল? সুলেমানের বাবার নাম কি ছিল? আমরা জানি তার বাবার নাম ছিল দাউদ। থ্যাংক ইউ। যারা গল্পটা ভালোভাবে না পড়বা তারা কিন্তু উত্তর করতে পারবা না, এই জন্য ভালোভাবে পড়তে হবে। সুলেমান কত বছর আগে মারা গিয়েছিল? সুলেমান কত বছর আগে মারা গেছেন? আমরা জানি 1800 বছর আগে সুলেমান মারা গিয়েছিল। দৈত্য জেলে গল্পে দৈত্য শুধু কাকে ভয় পায়? আমরা সবাই জানি দৈত্য সুলেমানকে ভয় পায়। সুলেমান কে ছিলেন? আমরা জানি যে তিনি হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর। এই গল্প থেকে কিন্তু পরীক্ষায় বিপরীত শব্দ আসতে পারে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো নসিব শব্দের বিপরীত শব্দ কি? বদনসিব। আশা এর বিপরীত শব্দ কি? হতাশা। বেচা কেনা। সমার্থক শব্দ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। চোখ শব্দের সমার্থক শব্দ কি? এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মর্জি শব্দের সমার্থক শব্দ গুরুত্বপূর্ণ। নসিব শব্দের সমার্থক শব্দ গুরুত্বপূর্ণ। দিন শব্দের সমার্থক শব্দ গুরুত্বপূর্ণ। অনেস্টলি এই গল্পটার প্রত্যেকটা সমার্থক শব্দ আপনার পরীক্ষায় আসার মতো। আপনি অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়ে যাবেন। এই গল্প থেকে এক কথায় ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে, বিস্তৃত প্রশ্ন আসতে পারে। আপনারা অবশ্যই সুন্দর করে একটু পড়ে যাবেন। যেমন পরীক্ষায় প্রশ্ন আসলো যে দৈত্যটি দেখতে কেমন ছিল? আমরা জানি যে দৈত্যটি দেখতে ভয়ঙ্কর ছিল। তার মাথাটা একটি বিশাল ঝুড়ির মতো এবং তার অনেক চুল ছিল মাথায়, এবং আগুনের গোলার মতো ভয়ঙ্কর ছিল তার দুটি চোখ। এইরকম 2 থেকে 3 লাইন, 3 থেকে 4 লাইন লিখলে হয়ে যাবে, এর বেশি লেখার প্রয়োজন নেই। ঠিক আছে? থ্যাংক ইউ। তো বিস্তৃত প্রশ্ন আসতে পারে, দৈত্য কিভাবে শিক্ষা পেল? এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, যে দরিদ্র জেলে একটা পর্যায়ে কিন্তু তাকে বাধ্য করে, মানে তিনি দরিদ্র জেলে বাধ্য হয়ে কিন্তু একটা পর্যায়ে দৈত্যকে আবার আটক করে এবং আটক করে তাকে পানিতে ফেলে দিতে বাধ্য হয় দৈত্যের সার্বিক আচরণের জন্য। ঠিক আছে? অর্থাৎ আমরা এই গল্প থেকে কিন্তু অন্তত একজন বিশ্বাসঘাতকের সার্বিক পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে সেই বার্তাটা কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে? থ্যাংক ইউ। যুক্তবর্ণ খুবই ভালোভাবে পড়ে যাবা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেশ দ্বিতীয়, এখানে যুক্তবর্ণে কি কি ব্যবহার করা হয়েছে? ঠিক আছে?
এই গল্প থেকে কিন্তু পরীক্ষায় এক কথায় প্রকাশ আসতে পারে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শারীরিক পরিশ্রম করে যে, এক কথায় প্রকাশ কি? কায় ক্লেশ। অতিবাহিত করা, অতিবাহিত করা মানে হচ্ছে কি? অতিবাহিত করা হচ্ছে গুজরান, কোনো কিছু হয়ে যাওয়া, অতিবাহিত হয়ে গেছে, কোনো কিছু কেটে গেছে, কোনো কিছু যেভাবে হোক অতিবাহিত হয়ে গেছে, একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে উপনীত হয়ে গেছে। ঠিক আছে? মাটির বিরাট পাত্র বিশেষ, এটাকে বলা হবে জ্বালা। থ্যাংক ইউ। তো আজকের ক্লাসে যে ছোট্ট গল্পগুলো, একটা কবিতা নোলক নিয়ে আমরা আলোচনা করলাম, ছোট্ট একটা নাটক নিয়ে আলোচনা করলাম। এখন আজকের ক্লাসের মোটামুটিভাবে ভাইয়া আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ পর্যায়ে এসে এখন আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ফর্ম পূরণকরণ একটু দেখাবো এবং কয়েকটা আবেদনপত্র একটু দেখাবো। এবং আমি তোমাদেরকে একটা কথা একটু বলি, ফর্ম পূরণ করা বলো বা আবেদন পূরণ করার কথা বলো বা আবেদনপত্র লেখার কথা বলো, আমি ব্যক্তিগত হয়ে বলবো যে ভাইয়ারা, মনে করো একটা আবেদনপত্র পরীক্ষা আসবে, এটা মোটামুটি কমন তুমি থাকো। এখন সেই আবেদনপত্রটা কিভাবে লিখবো, এটার কিন্তু একটা স্টাইল আছে, এটার কিন্তু একটা ফরম্যাট আছে, এটার কিন্তু একটা সিস্টেম আছে। ঠিক? ইয়েস, ঠিক। তো আমি তোমাদেরকে একেবারে শুরুতে যে রিকোয়েস্টটা করব, তোমাদেরকে যে অনুরোধটা করব, সেটা হচ্ছে তোমরা অবশ্যই ফর্ম পূরণ করা হোক বা আবেদনপত্র হোক, তোমার উচিত হবে এটার কিন্তু একটা ফরম্যাট আছে। মনে করো যে একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয়, এটার কি একটা ফরম্যাট আছে না? তোমার উচিত হবে একেবারে শুরুতে যে কোনো একটা আবেদনপত্র হোক বা ফর্ম পূরণকরণ হোক, এটা সুন্দর করে ওই ফরম্যাটটা একটু তুমি দেখবা, জানবা। এটা যখন তোমার একবার জানা হয়ে যাবে, তখন তুমি তোমার পরীক্ষায় যে কোনো আবেদনপত্র আসলে দেখবা তুমি লিখে আসতে পারছো, যে কোনো ফর্ম পূরণ করা আসলে তুমি লিখে আসতে পারো। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা এত কষ্ট করে মুখস্থ করার কিছু নেই। তোমরা যে কোনো একটা ফরম্যাট সুন্দর করে আগে পড়ো, তারপরে তুমি দেখবা তুমি পরীক্ষায় একেবারে কমন, একেবারে সহজ কিছু আসবে। ঠিক আছে? তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ ফর্ম তোমাদেরকে দেখাচ্ছি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করা, বিদ্যালয়ের কাপ দলের সদস্য হওয়ার জন্য ফর্ম পূরণ করা, ক্রিকেট ক্লাবে ভর্তি হওয়ার জন্য ফর্ম পূরণ। এই ধরনের ফর্মগুলো কি হয়, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। যে মনে করো তুমি একটা কথার কথা যে তোমার স্কুলে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে, তুমি সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছ। তো দেখবা যে অনেক সময় সেখান থেকে তোমাকে একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মে কি থাকে? সে ফর্মে হচ্ছে তোমার নাম, তোমার ঠিকানা, বাবার নাম, মায়ের নাম থেকে শুরু করে ইন ডিটেলস অনেক কিছু দেওয়া থাকে। তো এইটা আমার কাছে তো মনে হয় খুবই কমন একটা বিষয়। তোমরা জীবনে এমনিতে এ ধরনের অনেক ফর্ম দেখেছো এবং নিজেও হয়তো অনেক ফর্ম এরকম পূরণও করেছো। সো আমার কাছে মনে হয় যে তোমরা যদি তোমাদের বই থেকে ২-৪টা ফর্ম একটু পড়ো, স্টাইলটা বা ফরম্যাটটা একটু দেখে যাও, অটোমেটিকভাবে পরীক্ষায় তুমি উত্তর করে আসতে পারবে। ঠিক আছে? এটা কিন্তু তেমন কঠিন কিছু না। ওকে? ঠিক আছে। এরপরে হচ্ছে আমি কয়েকটা আবেদনপত্র একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট অল্প কয়েকটা আবেদনপত্র। আবেদনপত্রে যে কথাটা বললাম, আবেদনপত্র বা দরখাস্তের তোমার মূল ফরম্যাটটা, মূল স্টাইলটা, মূল প্যাটার্নটা একটু সুন্দর করে দেখে যাবা। পরীক্ষায় যে আবেদনপত্র আসুক না কেন, তুমি অবশ্যই উত্তর করতে পারবা। যেমন পরীক্ষায় মনে করো যে একটা আবেদনপত্র এসেছে
যে বনভোজন আয়োজনের অনুমতি চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে একটা আবেদনপত্র লেখো। তো দেখো, এটা কিন্তু তুমি এমনি পারবা। এবং এক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা পরামর্শ দিয়ে রাখি, একেবারে খুব মনোযোগ দিয়ে শোনো, মাথায় যেন থাকে। আবেদনপত্র সব সময় চেষ্টা করবা একটা পাতায় লেখার। এবং আমি জানি তোমরা অনেকে আছো, তোমাদের হাতের লেখা অনেক ছড়ানো, এক পাতায় লিখতে পারবা না। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখছি, এই বাম পাতায় লেখা শুরু করবা, ডান পাতায় যে এটা শেষ করবা। আবার বলছি, বাম পাতায় লেখা শুরু করবা, ডান পাতায় যে এটা শেষ করবা। কোনোভাবেই এই ডান পাতা উল্টানো যাবে না। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ সবসময় চেষ্টা করবা বাম পাশে লেখা শুরু করে ডান পাশে শেষ করা। আমার মনে হয় একটা আবেদনপত্র লেখার জন্য এর বেশি আসলে লাগে না। ক্লাসের শুরু থেকে আমাকে অনেকেই বলছিলে যে স্যার আমাদের কয়েকটা রচনার একটু সাজেশন দেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে তোমাদের রচনা বা আমি কি বলবো, যে কোনো ছোট্ট লেখার জন্য এটা অনুচ্ছেদ আসতে পারে, রচনা আসতে পারে, প্রবন্ধ বা যে আকারে আসুক না কেন, এই ধরনের রচনাগুলো বা প্রবন্ধগুলো বা অনুচ্ছেদগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ ও প্রতিকার, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, বৃক্ষরোপণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিছুদিন পর তোমাদের পরীক্ষার আগে যেহেতু বিজয় দিবসের ব্যাপার স্যাপার আছে, বিজয় দিবস পরীক্ষায় বা যে কোনো একটা দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বিজ্ঞানের যে কোনো একটা বিস্ময়কর অবদান বা বিজ্ঞান সম্পর্কিত যে কোনো কিছু, বিজ্ঞানের জয়যাত্রা হতে পারে, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, এই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে তোমার পরীক্ষার হলে তুমি আগে যাবে, প্রশ্নপত্র সুন্দর করে দেখবে, তারপর তুমি ছোট্ট করে আগে চিন্তা করবা যে আমি এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এই আমার লেখাটা আমি কিভাবে শেষ করে আসব। এবং পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে আগে প্রথমে প্রশ্নটা ফার্স্ট টু লাস্ট একবার দেখে নিবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে সুন্দর করে লেখা শুরু করবে। পরীক্ষার হলে কোনোভাবেই তোমার কে কি লিখছে, কে কতটা ভালো লিখছে, খারাপ লিখছে, এই নিয়ে চিন্তা করার কিছু নাই। বিশ্বাস করো ভাইয়ারা, তুমি যা পড়েছো, যতটুকু পড়েছো তুমি পারবা। তুমি হয়তো ভাবছো যে তোমার আরেকটা বন্ধু মনে অনেক কিছু পড়েছে, কিন্তু বিশ্বাস করো এমনও হতে পারে যে তোমার থেকেও তার প্রিপারেশন অনেক খারাপ। বোঝাতে পেরেছি? সুতরাং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে তুমি যতটুকু পড়েছো, যেটুকু পড়েছো, সময়ের দিকে খেয়াল রেখে সুন্দর করে লিখে আসবা। দেখবা তুমি পরীক্ষায় অনেক 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 ভালো করতে পারবে। আর বিশেষ করে বাংলা এমন একটা সাবজেক্ট, আমি তোমাদেরকে বলছি তোমরা যেটুকু পড়েছো, যা পড়েছো, আমি কথা দিচ্ছি সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তুমি শুধু একটাই কাজ করবা, পরীক্ষার হলে টাইমের দিকে খেয়াল রাখবা, কাটাকাটি বেশি করবা না, পরীক্ষার হলে খাতায় বেশি দাগাদাগি করবা না, স্পষ্টভাবে পরিষ্কারভাবে সুন্দর করে লিখে আসবা, ঠিক আছে? এমন যেন না হয় যে স্যার আমার সময়ের অভাবে আমি 10 নম্বরের প্রশ্ন লিখে আসতে পারিনি, এইটা যেন কোনোভাবেই না হয়। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের ওপর আত্মবিশ্বাস রাখো যে তুমি পারবে এবং তোমাকে পারতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। সবার জন্য অনেক 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 শুভকামনা।